নমস্কার। আমরা জ্যোতিষ শিক্ষার পর্বটাকে এগিয়ে নিয়ে যেতে যেতে আজকে আমরা জানব গ্রহের দৃষ্টি সম্পর্কে। অনেক সেলিব্রিটি জ্যোতিষ আছেন, অনেক বড় বড় জ্যোতিষ আছেন, আমি দেখেছি যে গ্রহের দৃষ্টি সম্পর্কে কিছু ভুল ধারণা তাদের মধ্যে রয়েছে এবং তাদের সেই ভুল ধারণাগুলো আমরা ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে সেই ইনফরমেশনগুলো পেয়ে থাকি এবং তার ফলে আমাদের মধ্যেও কিছু ভুল ধারণা তৈরি হয়েছে গ্রহের দৃষ্টি সম্পর্কে। তো আজকে কিছু যে ভুল ধারণা রয়েছে, বড় বড় জ্যোতিষদেরও আমি দেখি সেই ভুলভাল তথ্য দিয়ে থাকেন, সেই জিনিসগুলো আপনি এই ভিডিওতে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। সুতরাং ভিডিওটা একদম স্কিপ না করে, কেটে কেটে না দেখে পুরো ভিডিওটা দেখুন, ভালো জ্ঞান লাভ করতে পারবেন, পূর্ণ জ্ঞান লাভ করতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন বোতামটা দাবিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও গ্রহের দৃষ্টি সম্পর্কে। আজকে 23শে জানুয়ারি, এই 23শে জানুয়ারি ডেটে গ্রহের যে অবস্থানগুলো রয়েছে সেগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি। আমি একটা লগ্ন ধরে নিয়েছি, তুলা লগ্ন। আপনারা জানেন যে কোন রাশি কোন ঘরে থাকে, এটা আমি শিখিয়েছি অনেকবার। যারা নতুন দেখছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন। এই ছকটা আঁকবেন, একে এখানে লিখবেন মেষ রাশি, এখানে বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই রাশিগুলোর ঘর কিন্তু ফিক্স, ঠিক আছে? তো যারা আমার ভিডিও নিত্য নতুন দেখছেন তাদের জন্য আর বলতে হবে না, তারা জানেন। এখন যেটা লগ্ন হবে সেখানে আমি 1 লিখে দেবো, এটাও আপনাদের বহুবার বলেছি। তো আমি তুলা রাশির, এখানে এটা তুলা রাশির ঘর, এখানে আমি 1 লিখে দিলাম, এটা তুলা লগ্ন হয়ে গেল। এবার গ্রহগুলোকে যেরকম অবস্থায় ছিল আমি বসিয়ে দিলাম। এই যে গ্রহ রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহু, কেতু, এদের সবার একটা কমন দৃষ্টি রয়েছে, সেটা হলো 7 নম্বর দৃষ্টি। এই জন্য আমি সব জায়গায় 7 লিখে রেখেছি। এটা কমন দৃষ্টি, এই দৃষ্টিটা সব গ্রহের আছে। কিছু কিছু গ্রহের এক্সট্রা দুটো দৃষ্টি থাকে, 7 নম্বর দৃষ্টি ছাড়াও এক্সট্রা আরও দুটো দৃষ্টি থাকে, সেটা হলো মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু, কেতু। তো অনেকে বলবেন যে রাহু কেতুর তো কোনো ভৌতিক শরীর নেই, তাহলে দৃষ্টি কি করে কাউন্ট হবে? কিন্তু রাহু কেতুর দৃষ্টি হয়। রবির একটাই দৃষ্টি হয়, 7 নম্বর দৃষ্টি। অর্থাৎ রবি আমি দেখতে পাচ্ছি মকর রাশিতে বসে রয়েছে 4 নম্বর ঘরে। 7 নম্বর দৃষ্টি কিভাবে কাউন্ট করব? গ্রহ যেখানে বসে রয়েছে, যেই গ্রহের দৃষ্টি কাউন্ট করব, সেই গ্রহ যেখানে বসে রয়েছে সেখান থেকে 1 নম্বর ধরবো। অর্থাৎ এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 10 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, 4 নম্বর ঘরে বসে, মানে কর্মের ঘর। এটা কর্কট রাশির ঘর, এখানে দৃষ্টি দিচ্ছে। রবির একটাই দৃষ্টি, 7 নম্বর দৃষ্টি। আমরা যখন তাৎকালিক শত্রু মিত্র পড়েছিলাম তখন কি গ্রহের সামনের 3টে ঘর কাউন্ট করেছি, পিছনের 3টে ঘর কাউন্ট করেছি 1 নম্বর ধরে। এখান থেকে 1 ধরিনি, কিন্তু এখানে কিন্তু গ্রহ যেখানে বসে রয়েছে সেখান থেকেই 1 নম্বর ধরা হবে। ঠিক আছে, বোঝা গেল? তো রবির একটাই দৃষ্টি। এরপরে চন্দ্র কোথায় বসে রয়েছে দেখুন, চন্দ্র এখান থেকে 7 নম্বর দৃষ্টি কাউন্ট করবেন, চলে আসবে। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে চন্দ্র দৃষ্টি দিচ্ছে ধনু রাশিতে, অর্থাৎ 3 নম্বর হাউস। 3 নম্বর লেখা, 3 নম্বর হাউসে তো দৃষ্টি দিচ্ছে। বুধের উপর দৃষ্টি দিচ্ছে, শুক্রের উপর দৃষ্টি দিচ্ছে, মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে। এটা 7 নম্বর ঘর। তাহলে এই যে গ্রহগুলো এখানে বসে রয়েছে এদেরও 7 নম্বর ঘর এটা হবে নিশ্চয়ই। 1, 2, 3, 4, 5, 6, 7। এরাও তাহলে 9 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, এই বুধ, শুক্র, মঙ্গল, এবং এরা চন্দ্রের উপরেও দৃষ্টি দিচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তো চন্দ্রের দৃষ্টি একটাই হয়, 7 নম্বর দৃষ্টি। মঙ্গলের দৃষ্টি, মঙ্গলের 7 নম্বর দৃষ্টি ছাড়াও 4 নম্বর এবং 8 নম্বর দৃষ্টি হয়। অর্থাৎ মঙ্গল এখানে বসে রয়েছে, এখান থেকে 4 নম্বর কাউন্ট করবো, 1, 2, 3, 4, 6th হাউসে দৃষ্টি দিচ্ছে। ঠিক আছে, 4 এটা হলো, 8 নম্বর বলেছি, 5, 6, 7 এটা বলেছি, 8 নম্বর ঘরে এটা মানে কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে। 10 নম্বর ঘরে মঙ্গল, অষ্টম দৃষ্টি কোথায় দিচ্ছে? 10 নম্বর ঘরে মঙ্গল। আচ্ছা, মঙ্গলের তাহলে 4th দৃষ্টি হয় এবং 8 নম্বর দৃষ্টি হয়। 4th দৃষ্টি এখানে বললাম 1, 2, 3, 4, 6 ঘরে। আচ্ছা, বুধের একটাই দৃষ্টি হয়, 7 নম্বর ঘর। বুধ এখানে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে, 7 নম্বর। এখান থেকে কাউন্ট করুন, দেখুন এখানে 7 নম্বর হবে, 9 নম্বর ঘরে, এবং চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। গ্রহ দৃষ্টি যখন দেয় সেই ঘরে তো দেয়ই, সেই ঘরে যেই গ্রহ বসে রয়েছে তার উপরেও দৃষ্টি দেয়। ঠিক আছে, তো বুধের এই 7 নম্বর দৃষ্টি। এরপরে বৃহস্পতির দুটো স্পেশাল দৃষ্টি হয়, সেটা হলো 5 নম্বর এবং 9 নম্বর। ঠিক আছে, 5 নম্বর দৃষ্টি। বৃহস্পতি কোথায় বসে রয়েছে? এখানে দেখুন মেষ রাশিতে বসে রয়েছে, 7ম ঘরে। 7ম ঘর থেকে 7 নম্বর দৃষ্টি তো এখানে সোজা এখানে আসবে। যে কোনো গ্রহ 7 নম্বর দৃষ্টি তার সোজাসুজি যে
রাশিটা হয় সেখানে দৃষ্টি দেয়। অর্থাৎ একটা রাশি 0 ডিগ্রি থেকে শুরু করে পুরো ঘুরে আসতে 360 ডিগ্রি হয়, তার অর্ধেক কত হয়? 360 ডিগ্রির অর্ধেক 180 ডিগ্রি। তার মানে সোজাসুজি যে দৃষ্টিটা দেয় সেটা হলো 180 ডিগ্রি দূরত্বে। 1 2 3 4 5 6 6 সাইন পাস, মানে 6টা সাইন, মানে সাইন মানে রাশি, 6টা সাইন পাস করলো 1 2 3 4 5 6, 6টা রাশি পাস করে 7 নম্বর রাশিতে দৃষ্টি দিচ্ছে। তাহলে 6টা রাশি পাস করলে এক একটা রাশির মান 30 ডিগ্রি, তাহলে 30 ইন্টু 6 কত হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে। 180 ডিগ্রি দূরত্বে সব গ্রহই দৃষ্টি দেয়, মানে 7 নম্বর দৃষ্টি। বোঝা গেল? তো বৃহস্পতির 5 নম্বর দৃষ্টি কোথায় রয়েছে? 1 2 3 4 5, দেখুন সিংহ রাশিতে একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, ঠিক আছে, আয় স্থান, লাভ স্থান। 7 নম্বর দৃষ্টি তো এটা বললাম, 5 6 7, এটা 7 নম্বর দৃষ্টি। 9 নম্বর দৃষ্টি কোথায়? 7 8 9, দেখুন 9 নম্বর দৃষ্টি বলেছি। 9 নম্বর 3 নম্বর ঘরে তো দৃষ্টি দিচ্ছেই, প্লাস বুধ শুক্র মঙ্গলের উপরেও দৃষ্টি রয়েছে বৃহস্পতির। বৃহস্পতির দৃষ্টি যে কোনো জায়গায় শুভ মানা হয়, ঠিক আছে। শুক্রের একটাই দৃষ্টি 7 নম্বর দৃষ্টি, যেটা বললাম। শনির দৃষ্টি 7 নম্বর ছাড়াও হয় 3 নম্বর এবং 10 নম্বর, 3 এবং 10 গ্রহ। শনি গ্রহ যেখানে বসে থাকবে সেখান থেকে 3 নম্বর এবং 10 নম্বর, অর্থাৎ শনি এখানে বসে রয়েছে, এখান থেকে 1 2 3 7 নম্বর ঘরে তো দৃষ্টি দিচ্ছেই, এবং বৃহস্পতির উপরে দৃষ্টি দিচ্ছে শনিদেব, ঠিক আছে। এটা 3 নম্বর। 7 নম্বর কোথায় হবে? 3 4 5 6 7, একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে শনির। এছাড়াও 10 নম্বর দৃষ্টি হয়, তাহলে 7 এখানে হলে 7 8 9 10, এখানে 2 নম্বর ঘরে ধন স্থানে দৃষ্টি দিচ্ছে শনিদেব, ঠিক আছে। তো এখানে আপনারা দেখলেন 7 নম্বর ছাড়াও 3 নম্বর এবং 10 নম্বর দৃষ্টি হয়। রাহু কেতুর বৃহস্পতির মতনই 5 নম্বর এবং 9 নম্বর দৃষ্টি রাহু কেতুর হয়, ঠিক আছে। আপনারা কাউন্ট করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কাউন্ট করতে হবে। যেখানে গ্রহ বসে থাকবে সেখান থেকেই কাউন্ট করতে হবে। 5 নম্বর 7 নম্বর এবং 9 নম্বর দৃষ্টি রাহু কেতুর। বোঝা গেল? এখন দৃষ্টি কিরকম হয় এটা আপনারা নোট করে নিন। অনেকে এটা ভুলভাবে প্রচার করেন, ইউটিউব হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পারবেন, এটা আমরা ভুল দেখে থাকি। নৈসর্গিক দৃষ্টিতে সবসময় নৈসর্গিক প্রভাব থাকবে, মানে শুভ গ্রহের দৃষ্টি শুভ হবে, তাৎকালিক রূপে সে শুভ হোক বা অশুভ হোক। শুভ গ্রহের দৃষ্টি, নৈসর্গিক শুভ গ্রহের দৃষ্টি শুভ হবে, নৈসর্গিক অশুভ গ্রহের দৃষ্টি অশুভ হবে। সে আমার লগ্নপতি হোক, পঞ্চমপতি হোক বা নবমপতি হোক, যেই হোক না কেন, অশুভ গ্রহের দৃষ্টি কিন্তু অশুভ হবে। এবং শুভ গ্রহের দৃষ্টি, সে যদি খারাপ ঘরের অধিপতিও হয় তাহলে অশুভ ঘরের দৃষ্টি, সেই গ্রহের দৃষ্টি কিন্তু ভালোই হবে। মানে বৃহস্পতি, ধরুন আপনার মকর লগ্ন, মকর লগ্নে বৃহস্পতি কি দ্বাদশপতি এবং তৃতীয়পতি, অশুভ গ্রহ। এখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টিতে কোনো খারাপ প্রভাব থাকবে না, দৃষ্টিতে শুভই প্রভাব থাকবে। দৃষ্টিতে সবসময় নৈসর্গিক প্রভাব থাকে। তাহলে এখানে পঞ্চমপতি শনিদেব, শুক্রদেব হলো লগ্নপতি, এবং নবমপতি বুধ, শুক্র শনি বুধ। তাহলে বৃহস্পতিকে দেখুন, বৃহস্পতি এখানে ধনু রাশি, তৃতীয় হাউসের অধিপতি গ্রহ, আর এখানে 6 3 6 দুটোই খারাপ ঘর বৃহস্পতির। তাহলে আপনি বলবেন যে বৃহস্পতি ষষ্ঠপতি হয়ে, ষষ্ঠপতি কি রোগ ঋণ শত্রু এগুলো দেখা হয়, এবং তৃতীয় পতি হয়ে দৃষ্টি দিচ্ছে সপ্তমে, তাহলে তো খুব খারাপ। একদমই তা নয়। বৃহস্পতি যতই আপনার তৃতীয় পতি ষষ্ঠপতি হোক, খারাপ ঘরের অধিপতি হোক, দৃষ্টিতে সে সবসময় শুভতা থাকবে তার। যেখানেই দৃষ্টি দিক, 1 2 3 4 5, এখানে দৃষ্টি দিচ্ছে মানে শুভ হবে। এখানে 6 7, এখানে দৃষ্টি দিচ্ছে মানে শুভ হবে। 8 9, এখানে দৃষ্টি দিচ্ছে মানে এই ঘরের তো শুভ হবেই, প্লাস বুধ শুক্র মঙ্গলের ক্ষেত্রেও ভালো। এটা বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে যতই খারাপ ঘরের অধিপতি হোক। সেরকম ভাবে শনি মঙ্গল সূর্য এরা যদি লগ্নপতি পঞ্চমপতি নবমপতি হয়, তাহলেও কিন্তু দৃষ্টিতে কিন্তু অশুভতা থাকবেই। এটা কিন্তু মনে রাখা খুব দরকার। আচ্ছা, এইবার আরেকটা জিনিস আসি, যেটা জ্যোতিষদের মধ্যে আমরা ভুল ধারণা দেখে থাকি, ভুল প্রচার শুনে থাকি, এবং সেটাই আমরা অন্তস্থ করি, সেটাই আমরা মেনে নিই। সেই ভুল জিনিসটা কি? যখন কোনো গ্রহ নিচস্থ হয়ে থাকে কোনো রাশিতে, এবং সে যখন দৃষ্টি দিচ্ছে 7 নম্বর ঘরে, তখন বলা হয় কি সে নিচ দৃষ্টি প্রদান করছে। ধরুন চন্দ্রদেব অষ্টম ঘরে রয়েছে, অষ্টম ঘর না, অষ্টম রাশি, ঠিক আছে। অষ্টম রাশি মানে এইখানে এটা তুলা, এটা বৃশ্চিক, এখানে রয়েছে। তাহলে বৃশ্চিক রাশিতে চন্দ্রদেব নিচস্থ হয়,
ঠিক তার 7 নম্বর রাশি তুঙ্গস্থ রাশি হয়ে থাকে, এটা আমরা জানি। গ্রহ যেই রাশিতে নিচস্থ হয় তার থেকে কাউন্ট করে 7 নম্বর রাশি যেটা হয় সেটাতে গ্রহ তুঙ্গস্থ হয়। উল্টোটা বললে উল্টোটাও আপনি ধরতে পারেন, গ্রহ যেখানে তুঙ্গস্থ হয় তার থেকে কাউন্ট করে 7 নম্বর রাশিতে নিচস্থ হয়। তাহলে আপনি বলবেন যে চন্দ্র তো এখানে নিচস্থ বৃশ্চিক রাশিতে, তাহলে চন্দ্র এখানে নিচ দৃষ্টি দিচ্ছে বৃষ রাশিতে। এটা আমরা শুনে থাকি, একদম ভুল। দৃষ্টিতে কোনো রকম এইসব প্রভাব হয় না। নিচ দৃষ্টি, তুঙ্গস্থ দৃষ্টি, দৃষ্টিই হয়, তার নৈসর্গিক গুণাগুণ অনুযায়ী যে দৃষ্টি সেটাই হবে। পূর্ণিমার কাছাকাছিতে জন্ম হয় কোনো ব্যক্তির, পূর্ণিমা বা পূর্ণিমার আশেপাশে, তাহলে চন্দ্র শুভ হবে, তাহলে চন্দ্রের দৃষ্টি কিন্তু শুভই হবে যতই নিচস্থ হোক। শুভ গ্রহ অশুভ গ্রহ কোনগুলো সেটা আমরা শিখেছি, তো এখানে এই জায়গাটা ক্লিয়ার করে নিয়ে আমি ওটা আবার আসছি, শুভ গ্রহ অশুভ গ্রহ কী কী। তো আপনাকে দেখতে হবে যে নিচস্থ তুঙ্গস্থ, এখন চন্দ্র যদি বৃষ রাশিতে বসতো তাহলে তুঙ্গস্থ দৃষ্টি দিচ্ছে অষ্টমে, মানে অষ্টম রাশিতে, বৃশ্চিক রাশিতে, এটাও ভুল। বা নিচ, এটাকেও অনেকে বলে দেবেন নিচ দৃষ্টি দিচ্ছে, নিচ রাশিতে নিচ দৃষ্টি দিচ্ছে, সম্পূর্ণ ভুল। এটা হয় ভয় ধরানোর জন্য, জাতক বা জাতিকাকে ভয় ধরানোর জন্য এসব বলে দেওয়া হয়, অথবা যেই ব্যক্তি বলছেন, যে জ্যোতিষী বলছেন তার মধ্যে জ্ঞানের অভাব রয়েছে, এই জন্য এগুলো বলা হয়, ঠিক আছে। তো নিচ দৃষ্টি বা তুঙ্গস্থ দৃষ্টি হয় না, গ্রহের দৃষ্টিই হয়। এখন শুভ গ্রহের দৃষ্টি শুভ, অশুভ গ্রহের দৃষ্টি অশুভ। তাহলে শুভ গ্রহের দৃষ্টি শুভ, তাহলে শুভ গ্রহ কোনগুলো আমরা জানি? বৃহস্পতি এবং শুক্র নৈসর্গিক রূপে কোনো কন্ডিশন ছাড়াই, কোনো শর্ত সাপেক্ষেই এই দুটো গ্রহ একমাত্র শুভ গ্রহ। চন্দ্র যদি পূর্ণিমা হয় বা পূর্ণিমার আশেপাশে সেই জাতক বা জাতিকার জন্ম হয় তাহলে শুভ, নাহলে কিন্তু অশুভ। শুভ চন্দ্রমার দৃষ্টি শুভ হবে, অশুভ চন্দ্রের দৃষ্টি অশুভ হবে। বুধ যদি একা বসে থাকে তাহলে শুভ গ্রহ, যদি অশুভ গ্রহের সাথে বসে থাকে তাহলে অশুভ গ্রহ, যদি শুভ গ্রহের সাথে বসে থাকে তাহলে শুভ গ্রহ। এবার সে শুভ হবে না অশুভ হবে সেই অনুযায়ী তার দৃষ্টিতেও প্রভাব আসবে। যদি অশুভ বুধ হয়ে যায় তাহলে অশুভ দৃষ্টি, যদি শুভ বুধ হয়ে যায় তাহলে শুভ দৃষ্টি, এটা আপনাকে মানতে হবে। মানে চন্দ্রের ক্ষেত্রে শর্ত রয়েছে, কন্ডিশন আছে, বুধের ক্ষেত্রেও কন্ডিশন আছে। পুরোপুরি অশুভ গ্রহ কোনগুলো? মঙ্গল, শনি, রবি, রাহু, কেতু, এদের দৃষ্টি কিন্তু অশুভই হবে, কোনো কন্ডিশন ছাড়াই, কোনো শর্ত নেই। তো আপনারা বুঝলেন যে শুভ গ্রহের দৃষ্টি শুভ, অশুভ গ্রহের দৃষ্টি অশুভ, এবং শুভ গ্রহ কোনগুলো অশুভ গ্রহ কোনগুলো সেগুলো আমি শর্টে এখানে বলে দিলাম। যদি আপনি বলেন যে বৃহস্পতি অশুভ ঘরের অধিপতি, অশুভ দৃষ্টি দেবে, তাহলে আমি বলবো যে অশুভ গ্রহ তো অনেক রয়েছে, শুভ গ্রহ তো দুটোই, মানে কন্ডিশন ছাড়া দুটোই শুভ গ্রহ রয়েছে, শুক্র এবং বৃহস্পতি। তাদের দৃষ্টিতেও যদি আমরা স্থিতি অনুযায়ী অশুভতা নিয়ে নিই তাহলে তো আমাদের জীবনযাপন করাই প্রবলেম হয়ে যাবে, যদি এখানেও অশুভ ধরে নিই। এতগুলো অশুভ গ্রহ রয়েছে অলরেডি, মঙ্গল, রবি, শনি, রাহু, কেতু, বৃহস্পতি, শুক্র শুভ গ্রহ, তাদের দৃষ্টিতেও যদি অশুভতা হয়ে যায় তাহলে তো প্রবলেম, আমাদের লাইফই চলবে না ঠিক মতো, ঠিক আছে। সুতরাং ভুল ধারণা থেকে বাঁচুন। আমি জ্যোতিষের সিদ্ধান্ত খুব কাছাকাছি চলে এসেছি, মানে জন্মপত্রিকা দেখা, সেগুলোর দিকে আমরা এগিয়ে যাব খুব শীঘ্রই। ম্যাক্সিমামটুকু আমরা, মানে বেসিক যে ম্যাক্সিমাম পড়ে নিয়েছি, বেসিক বাকি আছে অনেক, কিন্তু ম্যাক্সিমামটুকুই আমরা পড়ে রয়েছি। তো দেখাবে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে কিন্তু যারা সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।